भीगी भीगी सी है रातें, भीगी भीगी यादें, भीगी भीगी बातें, भीगी भीगी आँखों में कैसी नमी है। आहा हा हा आहा आहा हा हा आहा आहा हा। सपनों का साया पलकों पे आया, पल में हंसाया, पल में रुलाया, फिर भी ये कैसी कमी है। आहा हा हा आहा आहा हा हा आहा आहा हा हा। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना 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 ना। ये 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 हमारी अधूरी कहानी। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। লাস্ট যেই দুপুরবেলা যে ভিডিওটা করলাম সেখানে আমি লাস্ট একটা কমেন্ট দেখে আসলাম, দিদি তুমি কি গান শেখো? যদি না শিখেই এত সুন্দর গান করতে পারো তাহলে শিখলে কি করতে? মাই গড, থ্যাংক ইউ সো মাচ। কেউ লেখে সুতপা তুমি গানটাকে কিন্তু সিরিয়াসলি নাও, মা সরস্বতী সবার গলায় বাস করেন না, এটা তোমার গড গিফটেড। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই প্রশংসাকে আমি মাথায় করে রাখি। যদি আগামী জন্ম এরকম মানব জন্ম হয় অবশ্যই কোনো না কোনো একটা ট্যালেন্টকে কাজে লাগাবো। আমার গান তোমরা শুনেছো, আমার আঁকা তোমরা দেখোনি। একটা ছোট্টই মানে কি বলবো, ল্যামিনেশন করে রাধাকৃষ্ণের ছবি আছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। এছাড়াও ভগবান আমার হাতে আঁকার জিনিসও দিয়েছিল, মানে আমি আঁকতেও একটুখানি মোটামুটি ভালো পারি। দেখলে পরে লোকে বলে তুমি কি শিখেছো, তখনও আমি বলি না। তো এরকম অনেক গুণাবলী দিয়েছিল ভগবান, যেটাকে আমি কাজে লাগাতে পারিনি। তোমরা এবার বলবে শুধু এখন তো তুমি কাজে লাগাতে পারো। মানুষের মানে বলে না মানসিক পরিস্থিতি, সেটাকে সঙ্গ দিতে হয়, মানুষকে সঙ্গ দিতে হয়। তো এখন আমার মানসিক পরিস্থিতি আমাকে সঙ্গ দেবে না যে আমি নতুন করে কোনো কিছু অ্যাক্টিভিটি শুরু করি। সরি, আমি নিজে চাইলেও হয় না। আমার হাজব্যান্ড বলেছিল, এই গোবরডাঙ্গাতেই একজন টিচার আছেন, ভালো গানের টিচার আছেন, ওনার কাছে শেখার কথা। বাট তো যাই হোক, এবার ঢুকে যাই ভিডিওর মাধ্যমে, ভিডিওর মধ্যে আর কি। এই দেখো নোটিশ, এই যে নোটিশ চলে এসেছে, নোটিশ চলে এসেছে। কিসের? আমার হাতে নোটিশ চলে এসেছে বিলি করার জন্য। 41 নোটিশ। বুঝতে পারছো তো? বুঝতে পারছো নিশ্চয়ই। এই নিন নোটিশ নিন, এই যে এই যে নোটিশ নিন দাদা, প্লিজ নোটিশটা নিয়ে যান। এই যে হ্যাঁ হ্যাঁ, এই নোটিশটা যত্ন করে রেখে দেবেন। যদি মানে মনে হয় একটুখানি পড়ে দেখবেন এই নোটিশটার মধ্যে কী লেখা আছে, আর সেটাকে মানার চেষ্টা করবেন। আর যদি না মানেন তাহলে আপনারটা একটা ফিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে দিদি নেন 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 নেন, এই যে 41 নোটিশ নিন, নিবি না মানে নে নোটিশ নে, নোটিশ নে, আমার ঘাড় কিন্তু টিপ্পা ধরবে। নোটিশ নে, নোটিশ নোটিশ নে, নোটিশ নোটিশ নিবি না মানে মালা কইরা পড়ায় দিব নোটিশ, বুঝছো? নোটিশ মালা কইরা পড়ায় দিব তোমারে একেবারে। কথা শোনে না দিদি, অনেক ভয় দেখাইছি। কিছু অসভ্য মহিলা আছে, ইতর বেহায়া মহিলা আছে, ভয়ই পাচ্ছে না। বলছে এগুলো কি এরকম করছে। 41 নোটিশ, এই যে 41 ধারার নোটিশ। এই পাশটা কি লেখা আছে আমি তোমাদেরকে দেখাবো না, সেটা দেখার জন্য 41 ধারার নোটিশ নিতে হবে। নাও 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 নাও, অনেকগুলো আছে। এই দেখো কতগুলো নোটিশ, কত নোটিশ লাগবে, সব 41 নোটিশ। হ্যাঁ বুঝতে পারছো? তো বন্ধুরা, আমাদেরকে কি বারবার প্রত্যেক মুহূর্তে আমাদেরকে কি বলা হচ্ছে? রিতম, জিমি আর ঈশানী, এদের তিনজন রিলেট করে, এদেরকে তিনজনকে রিলেট করে কেউ কোনো যদি ভিডিও বানায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই অন্যদেরকে নিয়ে ভিডিও বানায়।
তো তারা যদি কোনো রকম কোনো ভিডিও বানায় তাদের বাড়িতে কি যাবে, নোটিশ যাবে। তো আমার বাড়িতে অনেকগুলি নোটিশ আছে, তোমরা সবাই ভালো মতো জানো। তো আমি সেখান থেকে একটা একটা করে বিলি করে দিচ্ছি, ওই ওপরে 41 লিখে গোল করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 41 লিখে গোল করে দিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে 41 নোটিশ। কেউ নিচ্ছেই না শালা, কেউ নিচ্ছে না। কি অপদস্থ মানে করছে, কি অপমান করছে বলো বন্ধুরা, এর কোনো যুক্তি আছে? বাদ বাকি ওইগুলোকে আমি দেখি না, যারা কিনা ওই কালনাতে গিয়ে হুজ্জুতি করেছিল, নোংরা নোংরা ভাষায় লাইভ করেছিল, তাদের চ্যানেল আমি সার্চ করেও দেখতে যাই না। আমার অসহ্য লাগে, আমার অসহ্য লাগে, ঠিক আছে। আমি দেখি কাজল নাগরীকে আমি একটুখানি দেখি। কাজল নাগরী, তোর ভীষণ লজ্জা করে না? ভেরি রিসেন্ট বহুবার হোটেলে গিয়ে মানে ডিং ডং করে এসেছিস, তো তাই খালি মনে পড়ে, মানে স্মৃতিগুলো খুব তাজা, তাই না? স্মৃতিগুলো খুব তাজা। যাই হোক, ওটা স্পেশাল ভিডিও আসবে, এখানে তোকে আমি ঢোকাবো না। জাস্ট বললাম, জাস্ট তোর ভিডিও দেখি, আর কিছু দেখি না, তাও অসহ্যকর। তো বন্ধুরা, তোমরা দেখছো, আমরা দেখতে পাচ্ছি যে ওদের দিদি প্রত্যেকবার আকাশবাণী দিচ্ছে, ওদের চ্যানেলে সেগুলো চড়া দামে বিকোচ্ছে। তারপরে এরা কি করছে, সেই বিষয়গুলো নিয়ে ওই রিতমের মাসি উনি একটা লাইভ করেছেন, ওনার লাইভ থেকে কেটে কেটে নিয়ে এই যে কাজল নাগরী সে তার ভিডিওর মধ্যে চ্যানেল থেকে দিচ্ছে, আর ওপরে শুধু রেকর্ড 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 এটা উঠছে আর দিচ্ছে, ঠিক আছে। তো এগুলোর কি কোনো মানে হয় বলো? এগুলোর কোনো মানে হয়? মানে যত নিয়ম কানুন সব অন্যের জন্য, যারা কিনা এদের দাসত্ব গ্রহণ করেনি, যারা কিনা এদের শিক্ষায় শিক্ষিত হয়নি, তাদের জন্য সব নিয়ম। আর যারা এদের মানে দিন রাত চেটে 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 সাফ করে দিচ্ছে, তাদের জন্য কোনো নিয়ম নেই। এখানে তো পুরো এখানে পার্শিয়ালিটিটা তো পুরো স্পষ্ট হয়ে উঠেছে। হ্যাঁ, আজকে ওই কাজল নাগরী ওই জিমিকে নিয়ে লাইভ করেছে, জিমিকে জ্ঞান দিয়ে দিয়ে ওর 14 পুরুষ গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে এই কাজল নাগরী, যে কিনা কথায় কথায় নাগরিপানা করতে চলে যায়, কথায় কথায় হোটেলে চলে যায় নাগরিপানা করতে, সে অন্যকে জ্ঞান দিচ্ছে। আরে সবাই তো তোর মতো না, তো ট্যালেন্টেড না যে ঘর আর বাহির দুটোই সামলাবে। তুই বলেছিলিস না আমার দম আছে, তাই আমি ঘরও সামলাই বাইরেও সামলাই। সবার তো তোর মতন দম থাকে না রে। তা তুই যদি তোর শিক্ষায় শিক্ষিত করতে চাস, একটা স্কুল খোল, যে কিভাবে তুই দুটো হ্যান্ডেল করিস। প্রথমত যাদেরকে শিক্ষায় শিক্ষিত করবি তাদেরকে ডিভোর্স নিতে হবে, নিয়ে একটা তোর স্বামী যেরকম মাতাল সেরকম একটা মাতাল হাফগান্ডু তাকে বিয়ে করতে হবে। হাফগান্ডু মাতালটাকে বিয়ে করে তারপরে অন্য একজনকে ধরতে হবে, সেখানটায় চারিদিক থেকে মারিয়ে এসে তারপরে আবার ঘরে এসে সতী সাজতে হবে। তা তুই যে সেই ক্লাসটা নিবি, সেই ক্লাস খোল, তার জন্য সবাইকে ডিভোর্স নেওয়াতে হবে। কারণ তোর মতন তোর স্বামী যেরকম মাতাল হাফগান্ডু, সেরকম তো সবার স্বামী না, হাফগান্ডু তো না, বুঝতে পেরেছিস? তো এগুলো কি হচ্ছে? এগুলো তো আমরা মানবো না। একজন নিজের ভিডিওর দ্বারা ইনকাম করবে, আর বাদ বাকি সবার বাড়িতে 41-এর নোটিশ পাঠানো হবে। বাবা, বাপের বাড়ির রাজত্ব না মামার বাড়ির রাজত্ব? কোন জায়গাকার রাজত্ব? হ্যাঁ, কোথাকার রাজত্ব? আমি আশ্চর্য হয়ে যাই, কাজল নাগরীর লাইভ চলছে আর সেখানে মানুষ প্রশ্ন করছে, জিমি কি হাতের শাখাপলা খুলে ফেলেছে? মানে শাখাপলা ম্যাটার করে, বরের বাড়িতে না থাকলেও চলবে, বর বউকে ভালো না বাসলেও চলবে, শুধুমাত্র শাখাপলা থাকতে হবে, সিঁদুর থাকতে হবে, ওটাই তোমার চিহ্ন, তোমার ওটা খোলা যাবে না। কি আজব পাবলিক, কত দূর এডুকেটেড পাবলিক, কত দূর এডুকেটেড পাবলিক। আমি শুধু তাই ভাবি, স্বামীর সঙ্গে থেকেও অনেকে অবিবাহিতের মতন সাজগোজ করে থাকে, সেটাও ম্যাটার করে না। এই যে শাখা পলা সিঁদুর, তারপরে হচ্ছে নোয়া, এগুলো পরা সম্পূর্ণ নিজের ভেতর থেকে আসতে হয়। অনেকে এটাকে জুয়েলারি হিসেবে গ্রহণ করে, ঠিক আছে। আমরা যেমন বাড়িতে নর্মাল শাখা পলা পরে থাকি, যদিও বা এখন আমি বাঁধানো পলাটা পরে রয়েছি। এই একজন না আমাকে বলেছিল যে পলা বিক্রি করে দিতে, মনে হচ্ছিল কি, যাই হোক, কি যেন বলছিলাম, হ্যাঁ, যেটা পড়বে মানুষের মন থেকে পড়বে, এমন না যে শাখাপলা পড়ছে না বলেই সে স্বামীর প্রতি আর কি লয়াল নয়। আবার শাখাপলা এই যে কাজল নাগরীর মতন এক মাথা সিঁদুর লেপটেও হোটেলে গিয়ে ঘণ্টাখানেকের জন্য নাগরিপনা করে আসে, নগর কীর্তন করে আসে। তো কোনো অসভ্য ইতর বেহায়া বেজাত কুজাত নোংরা চরিত্রের মেয়ে ছেলেরা যদি অন্য কাউকে জ্ঞান দিতে বসে,
কি মনে হয় বলো তো? জুতো পিটা করতে মনে হয়। হ্যাঁ, সত্যি বলছি, জুতো পেটা করতে ইচ্ছা করে। যে নিজে নোংরামো করে বেড়াচ্ছে দিন রাত, যে নিজে অন্যান্য মেয়েদের বুক নিয়ে সবসময় কথা বলে, সে জ্ঞান দিচ্ছে অন্য মেয়েকে শ্বশুর বাড়ি হচ্ছে মধুর বাড়ি, পান্তা ভাত খাও, তাও শ্বশুর বাড়ি হচ্ছে আসল বাড়ি মেয়েদের। যেই বাড়িতে স্বামী ভালোবাসছে না, যেই বাড়িতে জোর করে থাকতে হচ্ছে, সেই বাড়ি আসল বাড়ি। আসলে কি জানো, এই যে এরা যে এত হম্বিতম্বি করলো, সেটা যে লাস্ট পর্যন্ত টিকলো না, তার কারণটা কি? কারণ এরা ভেতর থেকে কিছুই করেনি। এরা শুধুমাত্র জনগণের আই ওয়াশ করেছে এবং দেখিয়েছে যে এদের কত পাওয়ার, এরা কত কিছু করে নিতে পারে, উল্টে পাল্টে চিট করে দিতে পারে, এটা এরা শুধু দেখিয়েছে। আদৌ কিন্তু এরা কোনো কিছুই করেনি। যদি কোনো কিছু করতো, সবার প্রথমে এরা নিজেরা মেনটেন করতো। এরা যা যা মানুষকে করতে বলে সেই জিনিসটা আগে এরা নিজেরা মেনটেন করতো। এটা একটা সাধারণ সোজা সাপটা কথা, যে আমি কাউকে শুধরাতে বলছি, সবার আগে আমি শুধরাবো, তারপরে আমি গিয়ে শুধরাতে বলবো। শুধরানোর তো কোনো বাপ মা বলে তো মানে কি বলবো নেই, এই স্বভাবেরও কোনো বাপ মা নেই। তো যারা কিনা নিজেরাই শুধরাচ্ছে না, নিজেরা দিন রাত নোংরা ভাষায় ভিডিও করে যাচ্ছে, হ্যাঁ, তো সেখানে বুঝতে হবে যে সেখানে নিয়মকানুন বলে কিছুই নেই, শুধুমাত্র হম্বি তম্বি ভয় দেখানো ছাড়া। তো ওই ছেলেটিকে মেয়েটিকে প্রথম অবস্থায় ভয় দেখিয়েছে, পুলিশ মারফত যদি এখন ফোন টোন নিয়ে রেখে দেয়, স্বাভাবিকভাবেই তারা ভিডিও করতে পারবে না, সেই কারণে তারা ভিডিও দিচ্ছে না। কিন্তু তলে তলে তো সব কিছুই চলছে, মানে ফোন বাদ দিয়ে, ভিডিও করা বাদ দিয়ে যতটা করা যায় ততটা তারা করছে। আর কেন করছে? কারণ তাদের বোঝা হয়ে গেছে যে যতটুকুই করছে ক্ষমতার অপব্যবহার করছে। সৎ পথে কিন্তু কিছুই করা হয়নি, সৎ পথে কিছুই করা হয়নি। কারণ আইন বিষয়টা এরকম না যে ভুল করবে শাস্তি পাওয়ার ভয় তার থাকবেই, শাস্তি পাওয়ার ভয় তার থাকবেই। ওই ছেলে আর ওই দুটো মেয়ে, বিশেষ করে ওই ঈশানী আর এই রিতম, এরা বুঝে গেছে যে আদৌ কিছুই হবে না, চল বাবা আমরা আমাদের মতন কীর্তন করি। রিতমের একটা বিষয় আমি বুঝতে পেরেছি, যেই বউ ভিডিও করবে সেই বউকেই ও নেবে, সেই বউকেই ও নিজের কাছে রাখবে। ওর কিন্তু দুটো বউ, ঈশানী আর জিমি, এই হচ্ছে দুটো বউ। কেন রিতম জিমিকে বারবার বাড়ি থেকে তাড়াতে চায়? কারণ জিমি হচ্ছে ভিডিওতে অনীহা, ওর কোনো কাজেই ঠিক মতন মন বসে না। আর ওদিকে ঈশানী হচ্ছে পাক্কা ভিডিওখোর, ভিডিও করে। এই কারণেই রিতম হচ্ছে দিশানীকে চায়, রিতম দিশানীকে চায়। কারণ রিতম ঈশানী বলো, এরা ভালোবাসার মানে বোঝে না, এদের কাছে একটাই বিষয় পয়সা। তো পয়সাটা কি করলে আসবে? পয়সাটা আসবে ভিডিও করলে। রিতম যখন খাট কিনতে গেছিলো, তখন তোমাদের নিশ্চয়ই মনে আছে, রিতম বলছে যে খাটের টাকা কে দিচ্ছে? আমি দিচ্ছি। জিমি তো আর দিতে পারবে না, কারণ ও তো ভিডিওই করে না। পয়সা যে ইনকাম করছে না, তার কাছে মানে তার জন্য রিতমের জীবনে কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই। সবচেয়ে বেটার বলা যেতে পারে ওই পরিবারে এরকম কোনো সদস্যের ভ্যালু নেই যে কিনা পয়সা ইনকাম করবে না। সেই দিক থেকে তাকিয়ে দেখতে গেলে ঈশানী ভিডিও করে এবং পয়সা ইনকাম করে, তাই ঈশানীর কদরটা বেশি। আর জিমি, ও হচ্ছে ইমোশনাল ফুল, সেই কারণে জিমিকে কেউ পছন্দ করে না। জিমির আবার দোষও আছে, বাড়ি গেলে পরে ভিডিও করে, এখানে থাকলে ভিডিও করে না। অ্যাকচুয়ালি এখানে থাকলে পরে ও নানান রকম মানসিক জটিলতার মধ্যে থাকে, ট্রমায় চলে যায়, সেই কারণে ও এখানে ভিডিও করতে পারে না। জিমি এইটুকু বোঝে না যে আমি যদি আমার হাজব্যান্ডের সঙ্গে থেকে ভিডিও করি, তাহলে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসবে, আমার হাজব্যান্ড কিন্তু অন্যদিকে যাবে না। আবার এটাও সত্যি, যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন পারপাস আমাকে স্বামীর ভালোবাসা পেতে হয়, বা স্বামীর যদি স্ত্রীর ভালোবাসা পেতে গেলে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেটাকে আদৌ ভালোবাসা বলে না, সেটাকে বলা হয় ওই শর্ত সাপেক্ষ ভালোবাসা, তাই না? আমি যদি কাউকে ভালোবাসি, এনিহাও মানে যে কোনো পরিস্থিতিতে আমি তাকে ভালোবাসবো। এই যে বড় বড় কথা, আমি আজকে 35 বছর আমার বয়স, আমি এই বয়সে এসে এই কথাগুলো বলছি কারণ আমি সেই শিক্ষাটা পেয়ে এসেছি। এরা সেই শিক্ষাই পায়নি, এদের বাবা মা হচ্ছে মেন দোষী। যদি শাস্তি কাউকে দিতে হয় না, এই ছোট ছোট ছেলেমেয়েগুলোকে শাস্তি না দিয়ে এদের বাবা মাকে এমন শিক্ষা দেওয়া উচিত, যাতে করে এরা ভবিষ্যতে এই রকম কোনো মানে কি বলবো পরিস্থিতি তৈরি করতে না পারে, আর সেটাকে বিক্রি করতে না পারে। আজকে এদেরকে দেখেই যে দেখছে যে কোনো পড়াশোনা করতে হচ্ছে না, ঘাম ঝরিয়ে কোনো কাজে যেতে হচ্ছে না, 9 to 5 জব করতে হচ্ছে না, বা প্রাইভেট জব করতে হচ্ছে না, পড়াশোনা করতে হচ্ছে না, গাদা গাদা পয়সা খরচা করে আমার কম্পিটিটিভ পরীক্ষার জন্য কম্বাইন পড়তে যেতে হচ্ছে না, কম্পিটিটিভ এক্সাম দিতে হচ্ছে না, মানসিক টেনশন নিতে হচ্ছে না। কি করে এত গাদা গাদা টাকা পেতে পারি, অকালপক্ষ অবস্থায় বিয়ে করতে পারি, একটা ছেড়ে আরেকটা ধরতে পারি, এরকম করে করে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি, সাথে আমার এনজয়মেন্টও হয়ে যাবে, আমার ফিজিক্যাল হচ্ছে তোমার কী যেন বলে ক্রাইটেরিয়াগুলো মিটে যাবে, বুঝতেই পারছো কি বলছি।
তো এখানটায় যদি মানে নিজের মন মতন সব কিছু করে যদি এত লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়, পড়াশোনা করব কিসের জন্য? কিসের জন্য পড়াশোনা করব? কিসের জন্য লাইনে দাঁড়িয়ে ধাক্কা খাবো, ফর্ম ফিল আপ করবো, ফর্ম তুলবো, কিসের জন্য করব? তো এই সোশ্যাল মিডিয়া আমাদের জেনারেশনকে শেষ করে দিয়েছে। আমাদের জেনারেশনের কথা আমরা বলি, এখনও আছে, এখন নেই এমন না। আমরা কত কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে শুধু ফর্ম ফিল আপ করেছি, ফর্ম নিয়েছি, ফর্ম জমা দেওয়ার লাইনে দাঁড়িয়েছি, কত দিন গেছে আমাদের। কিন্তু আমাদের নিটফল কী হয়েছে, আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম আমাদের কিছুই হয়নি। আমার মতন এরকম কত মেয়েরা আজকে গৃহবধূ, তাও তো আমি 2 পয়সা ইনকাম করছি সোশ্যাল মিডিয়া থেকে। আমার সাথে বিএড করেছে, আমার থেকে বয়সে অনেক জুনিয়র, কারণ আমি তো এমএ কমপ্লিট করার 7 বছর পর গিয়ে তারপরে আমি বিএডে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। তো সেখানটায় আমার থেকে 5 বছর 7 বছরের ছোট ছোট মেয়েরা, হ্যাঁ, বিএড করে বসে রয়েছে, এখন তাদের বিয়ে হয়ে গেছে, তারাও চাকরিবিহীন, তাদেরও চাকরি নেই, তারা কিন্তু আচ্ছা খাসা পড়াশোনা করেছে, কিছুই নেই। ওই এত সব করে তারপরে ওই প্রাইভেটে আমি জব করতে যাব 2-3 হাজার টাকার জন্য, মাস গেলে 2-3 হাজার টাকা পাবো, আর দিনে 4টে থেকে 5খানা পিরিয়ড আমাকে করতে হবে, তারপরে মাস গেলে আমি 3 থেকে 4 হাজার টাকা পাবো। ওই জন্য কে যায় বলো তো? এত কষ্ট কে করে? 3 থেকে 4 হাজার আমি অনেক বেশি বলে ফেললাম, 3 হাজারের মধ্যে ঘোরাফেরা করে, কারণ আমাদের এগুলো খোঁজখবর নেওয়া হয়ে গেছে। ওর থেকে বাড়িতে বসে 2টো টিউশনি করলে ওর থেকে বেশি টাকা ওঠে। আমিও করেছি, প্রচুর টিউশনি করেছি, বিয়ের আগেও আর বিয়ের পরে এসে। এখানটায় যারা ছোটো ছোটো ছিল সব আমার কাছে পড়াশোনা করেছিল, মানে টিউশনি পড়তো, কিন্তু হয় না গো, হয় না। ঘরের কাজ করে তারপরে আর হয় না, কোনো মানে কি বলবো, টাইম টু টাইম বাধা না তো, সংসারে সব কাজ করো, যখন তখন কাজ, ওই করে হয় না। তো এত কিছু সাইডে রেখে যদি এত সুন্দর একটা পথ থাকে খোলা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করার, তাহলে এরা কেন নোংরামো করবে না? ঈশানীর স্বভাব দেখেছো? ঈশানীর থেকে জিমি অনেক ভদ্র, ইন দ্য সেন্স হচ্ছে কথাবার্তার টোন, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, জিমি যথেষ্ট ভদ্র। কিন্তু ওই ঈশানী প্রচণ্ড অ্যারোগেন্ট একটা মেয়ে, আমি শুনেছি তো কথোপকথন, প্রচণ্ড পরিমাণে অ্যারোগেন্ট একটা মেয়ে, আর অত্যধিক পরিমাণে ন্যাকামো করে। তো একসময় এদেরকে দেখতাম না, কারণ আমার পাগল লাগতো। যেহেতু দেখছি একটা মানে কি বলবো, অরাজকতা চলছে, এরা দিনের পর দিন লাইভ করবে ওদেরকে নিয়ে, এরা দিনের পর দিন ভিডিও ক্লিপ তুলে এনে ভিডিও ছাড়বে, পয়সা ইনকাম করবে, আর বাদবাকি মানুষের ক্ষেত্রে 41-এর নোটিশ ঢোকাবে বলে, 41-এর নোটিশ ঢোকাবে তার জন্য। ভাবো তো, আজকে ঈশানী পাত্তা দিচ্ছে, নিজের চ্যানেলে নিজের মর্জি মতন ভিডিও করছে। আমি চোখের জল ফেলবো না হিসু ফেলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার চ্যানেলে আমি যা খুশি করতে পারি, তার জন্য কেউ আমাকে নোটিশ ধরাতে পারে না, কেউ আমার নামে কেস ঠুকতে পারে না, ঠিক আছে। যে শিক্ষিত ওই অ্যারোগেন্ট হয়ে কথা বলছিল, ঠিক আছে, কিন্তু ও কিন্তু একটা কথা বলেছিল যে আমি ওদের মতন অশিক্ষিত নই, আমার পেটে বিদ্যে আছে। তো যার পেটে বিদ্যা আছে সে এই ধরনের ফালতু কথায় কোনো সময় নিজেদের ভিডিও করা বন্ধ রাখে না বা ভয় পায় না। তো আমি তো আবার অর্ধশিক্ষিত, বা তোদের দিদির কথা অনুযায়ী আমি অর্ধশিক্ষিত, তোদেরকে ফুল শিক্ষিত বেছে নিয়েছে, তোদের মতন ফুল শিক্ষিতকে বেছে নিয়েছে নিজের আখাড়া গড়ে তোলার জন্য, বুঝতে পেরেছিস তো? তোরা হচ্ছিস অতি শিক্ষিত, আলট্রা এডুকেটেড, তো তোদের মতন আলট্রা এডুকেটেড আলট্রা মডার্ন মেয়ে ছেলেদেরকে ধরে নিয়েছে তোদের দিদি। ভালো অর্ধশিক্ষিত ভালো, তোদের মতন ওরকম আলট্রা এডুকেটেড হওয়ার দরকার নেই, বুঝলি? তো চলো বন্ধুরা, এই 41-এর নোটিশ আমি রাস্তায় দাঁড়িয়ে বিলি করছি। ওই যে বিলি করে না গোপন রোগ, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ডাক্তারের, তারপরে হচ্ছে তোমার চাকরি দেওয়ার, কত সবাই যে ছোটো ছোটো বিক্রি করে না কার্ড মতন, তো আমিও ওই 41-এর নোটিশ ওই রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করব মানুষকে, যে নিয়ে রাখো, তোমার বাড়িতেও আসতে পারে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এরকম অরাজকতা চলতে দিও না, প্রত্যেকে বুক ঠুকে ভিডিও করো। হ্যাঁ, নিজের দায়িত্বে ভিডিও করবে, আমি বললাম বলে নয়, সবটা দেখো, বিচার করো কি হচ্ছে চারিদিকে, চোখ কান খোলা রাখো, তারপরে ভিডিও করো। তারপরে কেউ বলো না শুধুবার তুমি ভিডিও বলেছিলে তার জন্য আমার বাড়িতে নোটিশ এসেছে। একটা নোটিশ আসা মানে জীবন যখন মানুষের হয়েছে, একবার তোমার থানা পুলিশ, একবার তোমার কোর্ট কাচারি যদি না করো, জীবনটাই বৃথা। মানুষে বলে থানায় গেছে, ই বাবা থানায় গেছে, কিচ্ছু না, থানায় মানুষ যায়, কুকুর বিড়াল যায় না, ঠিক আছে। ফারাক শুধু এইটাই, কেউ ভিকটিম হিসাবে যায়, কেউ অপরাধী হিসাবে যায়।
চেষ্টা করবে ভিকটিম হিসেবেও না যাওয়ার, অপরাধী হিসেবেও না যাওয়ার। একবার ঢু মারতেই পারো, ঢু মারতেই পারো, কোর্ট চত্বরে ঢু মারতেই পারো। জীবনে সব কিছুর অভিজ্ঞতা হওয়া প্রয়োজন। যতক্ষণ ভুল করবো না ততক্ষণ ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, কোনো জায়গা নেই ভয় পাওয়ার। আজকে চিঙ্কি পাল মেয়েকে নিয়ে ভিডিও করছে, আমরা দেখতেই পাচ্ছি যে মেয়ে বাড়িতে চলে এসেছে, আমরা সেটা নিয়ে ভিডিও করতেই পারি যে এত তো করলো, এত তো বললো, সংসার করাবে, রেজিস্ট্রি করাবে, গান্ডে পিণ্ডে গিলতে যাবে, কোথায় হলো কই? আমরা বলতেই পারি, আমাদের 100%, 1000% অধিকার আছে যেটা দেখবো সেটা নিয়ে বলার। আর সবচেয়ে বড় কথা, যেদিক থেকে হুমকি আসছে সেদিকের মানুষেরাই এই ভিডিও ছেড়ে ভিউজ নিচ্ছে। তো আমরা কেন কামাবো না ভিউজ? আমরা কেন কামাবো না? চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রাত্রের ভিডিওটা এই পর্যন্তই।